আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্প গোল্ড ভিসা চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব। ইসরায়েলের সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক। পশ্চিম তীরে নতুন 7 শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরায়েল। গাজায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। ঐশীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য ও প্রেম নিয়ে মুখ খুললেন শুভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ট্রাম্প গোল্ড ভিসা চালু করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর জানিয়েছেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ট্রাম্প গোল্ড ভিসা চালু করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বলেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহীদের জন্য দারুণ সুখবর। ট্রাম্প গোল্ড ভিসা মার্কিন নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ হিসেবে কাজ করবে। আমাদের কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। ভিসা পেতে আগ্রহীদের প্রথমে trumpcard.gov ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় ফি হিসেবে দিতে হবে $15,000। আবেদন যাচাই হওয়ার পর ভিসার জন্য চাঁদা হিসেবে দিতে হবে $10 লাখ। ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা গ্রিন কার্ডের সমতুল্য, তাই এটি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ থাকবে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাক নিবন্ধন পর্যায়ে ইতিমধ্যেই 10,000 আবেদন এসেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার আবেদন আসার আশা করা হচ্ছে। প্রশাসন আশা করছে এতে মার্কিন কোষাগারে কোটি কোটি ডলার উপার্জন হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প গোল্ড ভিসার মাধ্যমে অভিবাসনের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও নিশ্চিত করতে চাওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই দেশজুড়ে অবৈধ অভিবাসী বিরোধ অভিযান চালিয়ে এসেছে এবং হাজার হাজার নথিবিহীন ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। প্রায় 600 সেনা কর্মকর্তা ও নন কমিশনড অফিসার এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা, যা চিফ অব স্টাফ ইনক্রিজ নামে পরিচিত, তা স্থগিত করার পরপরই এই পদত্যাগের হিড়িক পড়েছে। আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম বলেছে, যেসব কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স 42 বছরেরও বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন, কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই। এর আগে 2023 সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে, মূলত এমকে অমিত হালেভির আপত্তির কারণে। এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে, যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে। ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার উপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল, তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে এর অপর অংশ অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন 764টি বাড়ি তৈরির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় 478টি, বেইতার ইল্লিত এলাকায় 230টি এবং গিভাতে জেভ এলাকায় 56টি, সর্বমোট 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হলেও ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো দাপ্তরিক বিবৃতি দেওয়া হয়নি। বিস্তারিত থাকছে রিপোর্টে।
প্রসঙ্গত আন্তর্জাতিক আইন ও জনমত সম্পূর্ণ উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েলের সরকার। 2022 সালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা বেড়েছে কয়েক গুণ। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত 3 বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট 51,370টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের একাংশ সরব। পিস নাও নামে তাদের একটি সংস্থা আছে। এই সংস্থার তথ্য অনুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় 2,50,000 এবং পশ্চিম তীরে 4,50,000-এরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী সেটলার বসবাস করছেন। জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিনির নামে দুটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা, কিন্তু প্রায় প্রতি বছর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়তে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্রের ভূখণ্ড কমছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই ইস্যুতে বহুবার ইসরায়েলকে আপত্তি জানানো হয়েছে, কিন্তু ইসরায়েলের সরকার এসবে কর্ণপাত করছে না। গত বছর জুলাই মাসে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এক রায়ে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবৈধ বলে ঘোষণা করেছিলেন। ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে ইসরায়েলের সরকারকে নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালতের নির্দেশের পরেও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েলি সরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বাইরন। এর ফলে উপত্যকায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বাসিন্দাদের অধিকাংশই তাঁবু, অস্থায়ী ঘর বা আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনে থাকায় ঝড়টি আরও ভয়াবহ দুর্দশা ডেকে আনবে বলেও আশঙ্কা করা হচ্ছে। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানায়, উপকূলীয় খান ইউনিসের কাছে মাওয়াসি এলাকায় বিশেষভাবে আকস্মিক বন্যা ও তাঁবু উড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সংস্থাটি বাস্তুচ্যুতদের তাঁবুর চারপাশে ড্রেনেজ খালের মতো খোঁড়ার আহ্বান জানিয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল আল আরাবি টিভিকে জানায়, ভোর থেকে তারা প্রায় 1,000 আবহাওয়াজনিত ফোন কল পেয়েছে এবং হাজারো তাঁবু ইতোমধ্যে প্লাবিত হয়েছে। তিনি গাজায় মোবাইল হাউজিং প্রবেশের আহ্বান জানান, যা তাঁবুর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সাররাজ আল জাজিরাকে বলেন, পানির উচ্চতা বাড়ায় সড়ক বন্ধ হয়ে গেছে এবং বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রগুলো প্লাবিত হয়েছে। হামাস সংযুক্ত কুদস নিউজ নেটওয়ার্ক একটি প্লাবিত শরণার্থী ক্যাম্পের ছবি প্রকাশ করেছে। ছবিতে মানুষ, শিশুসহ তাঁবুর চারপাশে পানি অপসারণের চেষ্টা করতে দেখা গেছে। এক বাসিন্দা বলেন, এভাবে চললে 3 দিনের মধ্যেই আমরা মারা যাব। এদিকে নতুন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটিতে তীব্র বৃষ্টি ও প্রবল বাতাস নিয়ে আঘাত হানছে ঘূর্ণিঝড় বাইরন। এর ফলে দেশজুড়ে বন্যা ও বিপজ্জনক আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাসের পর সন্ধ্যায় দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এছাড়া সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। ঢাকায় সিনেমার অন্যতম আলোচিত জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী পর্দায় তাদের রসায়ন নিয়ে আলোচনার পাশাপাশি বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এরই মাঝে রায়হান রাফি নির্মিত নূর সিনেমায় তাদের একটি চুম্বন দৃশ্য ফাঁস হওয়ার পর দুনিয়ায় নতুন করে চর্চা শুরু হয়। অবশেষে সিনেমাটি মুক্তির দিনে নিজেদের প্রেম ও সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নীরবতা ভাঙলেন আরিফিন শুভ। বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা নূর। এই উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শুভ স্পষ্ট করেছেন তার অবস্থান। এদিকে ওদিকে তাকায় কথা বলেন কেন? প্রেমের গুঞ্জন কতটা সত্যি, এমন প্রশ্নের জবাবে শুভ বেশ কৌশলী ও সাফ উত্তর দিয়েছেন। তিনি বলেন, গুঞ্জন সত্য হলে আপনি প্রশ্ন করার সময় এটাকে গুঞ্জন বলতেন না। শোবিজে কাজ করলেই সহশিল্পীদের নিয়ে এ ধরনের কথা ছড়ায়। এটা নতুন কিছু নয়। আমি এগুলোকে কখনো গুরুত্ব দেই না, প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও দেখি না। এটা তারকা জীবনের অংশ, এর বেশি কিছু না। অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ব্যাখ্যা শুভকে এর আগে পর্দায় এতটা সাহসী বা অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি। ঐশীর সঙ্গে চুম্বন দৃশ্য
অভিনয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গল্প যদি ডিমান্ড করে একজন অভিনেতা হিসেবে প্রয়োজনীয় যে কোনো কিছু করতে প্রস্তুত, কিন্তু সেটা শুধু আলোচনার জন্য বা সিনেমা বিক্রির জন্য হলে হবে না। চরিত্রের ভেতরে তার স্পষ্ট প্রয়োজন থাকতে হবে। আলোচিত সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে শুভ বলেন, এটা আসলে কিস নয়, এটা আসলে একটা মোমেন্ট। আমরা কখন যে সিনটা করলাম আদৌ কি কোনো কিছু হলো, আমরা নিজেরাও বোধহয় বুঝতে পারি নাই। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।